আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। দেশের স্বাধীনতাতেই জিয়ার বিশ্বাস ছিল না বললেন প্রধানমন্ত্রী। মুশতাককে ব্যবহার করে 15ই আগস্ট ঘটানোর অভিযোগ। করোনায় দেশে প্রায় 2 মাস পর একদিনে সবচেয়ে কম 102 জনের মৃত্যু। সংক্রমণ কমায় হাসপাতালে সাধারণ শয্যা বাড়ছে। কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলার আশঙ্কায় নিরাপত্তা সতর্কতা। আফগানিস্তান থেকে গণমাধ্যম কর্মীদের সরিয়ে নেওয়ার আহ্বান। পরিমণির জামিন শুনানি নিয়ে নিম্ন আদালতের আদেশ বাতিলে হাইকোর্টের রুল। 2 দিনের মধ্যে শুনানির তারিখ কেন নয় প্রশ্ন। এবং দেশে পরিযায়ী পাখি সংরক্ষণে বিচরণ ক্ষেত্রগুলো বন বিভাগের অধীনে নেওয়ার পরামর্শ। গণসচেতনতা বাড়ানোর আহ্বান। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বাংলাদেশ মেলার খবর। আনোয়ার শীট দামে কম, টিকে অনেক বেশি। আনোয়ার শীট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচারিত হচ্ছে। এবার যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস ছিল না, সে কারণে পাকিস্তানের পাঠানো অস্ত্র খালাস করতে গিয়ে জনগণের হাতে ঘেরাও হয়েছিলেন। স্বাধীনতা বিরোধীরা এখনও সক্রিয় উল্লেখ করে তিনি বলেন, দেশকে ব্যর্থ রাষ্ট্র হতে দেয়া হবে না। জাতীয় শোক দিবসের আলোচনায় শেখ হাসিনা বলেন, মোশতাক বেশি দিন ক্ষমতায় থাকতে পারেনি, কারণ জিয়া তাকে ব্যবহার করেছিল মাত্র। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। জাতীয় শোক দিবস পালনে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণের যৌথ আয়োজনে স্মরণ সভা। গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে 15 আগস্ট ষড়যন্ত্রের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু সে কখনো বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করত না, স্বাধীনতা বিশ্বাস করত না। কারণ জিয়াউর রহমান পাকিস্তানি হানাদার বাহিনীর একজন হিসেবে পাকিস্তান থেকে যে সমস্ত অস্ত্র প্রেরণ করা হয়েছিল সোয়াত জাহাজে, সেই জাহাজ থেকে অস্ত্র খালাস করতে যাচ্ছিল। এবং জিয়াউর রহমান যখন এই সোয়াত জাহাজ থেকে অস্ত্র নামাতে যায়, সেখানে কিন্তু পাবলিক তাকে ঘেরাও দেয় এবং ধরে নিয়ে আসে। কালুঘাট বেতার কেন্দ্র থেকে ট্রান্সমিশন অফিস সেখান থেকে তাকে দিয়েই কিন্তু ঘোষণাটা পাঠ করানো হলো। প্রথম দিকে পাঠ করতে ছিল, কিন্তু অনেক আপত্তি ছিল, কারণ বেঈমানদের ব্যবহার করে সবাই, কিন্তু তাদেরকে বিশ্বাস করে না, রাখে না। ঠিক জিয়াউর রহমান সেই কাণ্ডই করেছিল। মোশতাক কিন্তু 3 মাসও পূর্ণ করতে পারে নাই। দেশের স্বাধীনতা অর্জন ভুল ছিল বলে যারা দেশকে ব্যর্থ করতে চায়, তাদের সফল হতে দেয়া হবে না বলে সতর্ক করেন সরকার প্রধান। তবে পেয়েছি লাখো মানুষ আর আওয়ামী লীগের নেতাকর্মী, তাদের ভালোবাসা, তাদের আস্থা, বিশ্বাস। এই জন্য আমি বলতে পারি যে আওয়ামী লীগ আমার পরিবার, বাংলাদেশটাই আমার পরিবার। আমি সেইভাবেই বাংলাদেশের মানুষকে দেখি। এই জন্য আমার কোনো মৃত্যু ভয়ও নেই, কোনো আকাঙ্ক্ষাও নেই, কোনো চাওয়া পাওয়ার কিছু নেই। তাদের উদ্দেশ্য তো ছিল বাংলাদেশ ফেল রাষ্ট্র হোক, বাংলাদেশের স্বাধীনতা অর্জনটা ব্যর্থ হোক, স্বাধীনতার আদর্শগুলি ধ্বংস হয়ে যাক, সেটাই করতে দেব না। ৭১-এর সম্মুখ যোদ্ধাদের উদ্ধৃতি দিয়ে শেখ হাসিনা বলেন, জিয়া সরাসরি যুদ্ধ করেছেন তার প্রমাণ নেই। তিনি জানান, তারা বলেছেন যুদ্ধক্ষেত্র থেকে দূরে দূরে থাকতেন জিয়া। জিয়ার কবরে যে মারামারি করলো বিএনপি জানে না যে সেখানে জিয়ার কবর নাই, জিয়া নাই, ওখানে জিয়ার লাশ নাই। তারা তো ভালোই জানে, তাহলে আপনার নাটক করে কেন? খালেদা জিয়াও ভালোভাবে জানে। খালেদা জিয়া বা তারেক জিয়া কি বলতে পারবে যে তার বাবার লাশ দেখেছে? গুলি খাওয়া লাশ তো দেখাই যায়। তারা কি দেখেছে কখনো? বা কোনো একটা ছবি দেখেছে? কেউ দেখেনি।
কারণ ওখানে কোনো লাশ ছিল না। আলোচনা শেষে 15ই আগস্ট বঙ্গবন্ধু সহ শহীদ সবার আত্মার শান্তি কামনায় মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাসে দেশে বৃহস্পতিবার পর্যন্ত 24 ঘন্টায় প্রায় 2 মাসের মধ্যে সবচেয়ে কম 102 জনের মৃত্যু হয়েছে। এই সময় শনাক্তের সংখ্যা এবং হারও কমেছে। সুস্থ হয়েছেন 8,000-এর বেশি মানুষ। জেলা হাসপাতালগুলোতে করোনা রোগী কমতে থাকায় করোনার শয্যা কমিয়ে সাধারণ শয্যা বাড়ানো হচ্ছে। তবে করোনার উপসর্গ নিয়ে মৃত্যু বাড়ছে। মিথিলা নাজরিনের রিপোর্ট। করোনায় 59 দিন পর দেশে সবচেয়ে কম 102 জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট প্রাণহানি 25,729 জনে দাঁড়ালো। আক্রান্ত শনাক্ত হয়েছে আগের দিনের চেয়ে কম 4,698 জন। এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত 14,82,628। শনাক্তের হার অনেকখানি কমে হয়েছে 13.77%। গত 24 ঘন্টায় 8,314 জনের সুস্থতার মধ্যে দিয়ে এ পর্যন্ত প্রায় 14 লাখ মানুষ সুস্থ হয়েছেন। ঢাকা বিভাগে সবচেয়ে বেশি 37 জন মারা গেছেন। এরপর চট্টগ্রামে 24, সিলেটে 13, খুলনায় 8, বরিশালে 6, ময়মনসিংহ ও রাজশাহীতে 5 এবং রংপুর বিভাগে 4 জনের মৃত্যু হয়েছে। জেলা হাসপাতালগুলোতে করোনা রোগী কমতে থাকায় অন্যান্য রোগে আক্রান্তদের ভোগান্তি কমবে বলে মনে করছেন চিকিৎসকরা। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলার আশঙ্কায় নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। নিজ নাগরিকদের ওই এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে 3 দেশ। জনমনে উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও তালেবান নেতারা দাবি করছেন তাদের শাসনে জনগণ খুশি। আফগানিস্তান থেকে সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের সরিয়ে নিতে G7-এর প্রতি আহ্বান জানিয়েছে 53টি আন্তর্জাতিক সংগঠন। রিপোর্ট করছেন ইলিয়াস কমল। তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর দ্বিতীয় দফায় কাবুল বিমানবন্দরে হামলার আশঙ্কা। মার্কিন সতর্কবার্তায় বিমানবন্দরের অ্যাবে গেট এবং ইস্ট ও নর্থ গেট থেকে নাগরিকদের দ্রুত চলে যেতে বলা হয়। একই ধরনের নির্দেশনা দিয়েছে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশ 3টির নাগরিকদের নিরাপদ স্থানে অপেক্ষা করতে বলা হয়েছে। নতুন করে সতর্কবার্তার মধ্যে মার্কিন নাগরিক এবং যুক্তরাষ্ট্রে আশ্রয় নিতে যাওয়া আফগানদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া কিছুটা পিছিয়ে গেলেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন খুব শিগগিরই সবাইকে উদ্ধার করা হবে। 31 আগস্টের ডেডলাইনের আগে নিজ দেশের নাগরিকদের উদ্ধারে চলছে বিভিন্ন দেশের তৎপরতা। এখন পর্যন্ত কাবুল ছাড়তে পেরেছেন 82,000 মানুষ। তাদের বড় অংশই আফগান। আরও আফগান দেশ ছাড়তে চান বলে কাবুল বিমানবন্দর ও তার আশপাশে এখনও মানুষের ভিড়। কিন্তু বিভিন্ন স্থানে তালেবান চেকপোস্ট থাকায় অনেকে ভয়ে বিমানবন্দরে আসতে পারছেন না। তাদের দ্রুত উদ্ধারের তাগিদের মধ্যে আফগানিস্তানে খাদ্য সংকট ও মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল। বিদেশি এনজিওগুলোকে আফগানিস্তানে মানবিক সহায়তা এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তারা। তবে মানবিক বিপর্যয়ের আশঙ্কা নাকচ করে তালেবানদের অন্যতম শীর্ষ নেতা মোল্লা আব্দুস সালাম জাইফ দাবি করেছেন আফগানিস্তানের জনগণ স্বাভাবিক জীবনে ফিরেছে, দেশে শান্তি বিরাজ করছে। জনগণ তালেবান শাসনকে স্বাগত জানিয়েছে বলে সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছেন তিনি। ইলিয়াস কমল, চ্যানেল আই। চলচ্চিত্র নায়িকা পরিমণির জামিন আবেদনের শুনানির তারিখ 21 দিন পর 13 সেপ্টেম্বর নির্ধারণ করে মহানগর দায়রা জজ আদালতের দেয়া আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। দ্রুত বা আদেশ পাওয়ার 2 দিনের মধ্যে শুনানির নির্দেশ কেন দেয়া হবে না আদালত তাও জানতে চেয়েছেন। জামিন চাওয়া হলেও আদেশ দেননি হাইকোর্ট। মাজহারুল হক মানার রিপোর্ট। ঢাকা মহানগর দায়রা জজ 22 আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরিমণির জামিন আবেদনের শুনানির জন্য 13 সেপ্টেম্বর দিন ঠিক করেন। পরদিন সময়ের আগে শুনানি চেয়ে আবেদন করেন তার আইনজীবী। জবাব না পেয়ে প্রতিকার চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরিমণি। এতে দেরিতে জামিন আবেদনের শুনানির দিন রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। শুনানির এক পর্যায়ে তারিখ কেন 21 দিন পরে দেওয়া হলো সেই প্রশ্ন রাখেন আদালত। বলেন এটি আবেদনকারীর অধিকার ও স্বাধীনতাকে খর্ব করে। 22/8/2021 তারিখের আদেশ কেন স্যাটিসফাইড হবে না এবং আমাদের যে বেল অ্যাপ্লিকেশন আছে ওনার কোর্টে সেটা কেন 2 দিনের মধ্যে নিষ্পত্তি করা হবে না তৎমর্মে রুল ইস্যু করেন অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল। ওনাদের 2 জনকেই 24 ঘন্টার মধ্যে কমিউনিকেট করার কথা বিজ্ঞ আদালত মাননীয় বিচারপতি মহোদয় নির্দেশ দেন।
অন্তর্বর্তী জামিন চেয়ে করা আবেদনের বিষয়ে কথা বলেন আইনজীবী। আদালত তো এটার উপরে কোনো আদেশ দেন নাই। হ্যাঁ, আমরা আজকে জামিন চেয়েছিলাম এই আদালত বিষয়ে, এবং আমরা শেষ পর্যন্ত বলেছি যে নিম্ন আদালত যেন এই জামিনের বিষয়টা কনসিডার করেন। আদালত সেটা বলেছেন, সেটা কনসিডার করতে আমরা বলবো। এখন এটা এখনো নিশ্চিত না, আমরা আদেশ না দিকে বলতে পারবো না। আইনজীবী জানিয়েছেন 1 সেপ্টেম্বরের মধ্যে রুলে জবাব দিতে বলে সেদিন শুনানির দিন রেখেছেন হাইকোর্ট। মাঝহরক মান্না, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন বাবা ও জাপানি মায়ের 2 শিশু কন্যাকে ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে সরিয়ে হোটেলে রাখতে চাওয়ার আবেদনে আদালত বলেছেন, মা বাবা সমঝোতায় আসার পর এ নিয়ে আদেশ দেওয়া হবে। শিশুদের মা বলছেন, ভিকটিম সাপোর্ট সেন্টারে কোনো সমস্যা নেই, তবে সন্তানদের ভালোর জন্য তিনি যে কোনো সমঝোতায় যেতে রাজি আছেন। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। আদালতের নির্দেশে ভিকটিম সাপোর্ট সেন্টারে থাকা 2 সন্তানকে দেখতে আসেন তাদের বাবা ইমরান শরীফ। সন্তানরা পরিবার ছাড়া মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে বলেও জানান তিনি। গত রাত্রে আমার মেয়েকে আমি বাসা থেকে খাওয়া এনে দিয়েছি, আমি বিছিয়ে প্লেট দিয়েছি, খাওয়া দিয়েছি। আমার মেয়ে খাওয়াটা গোগ্রাসে গিয়েছিল, সারাদিন কিছু খাইনি বলেছে। আমার মেয়ের এখান থেকে অন্য জায়গায় যাওয়া খুব দরকার, আপনারা সাহায্য করেন। সপ্তাহের পর সপ্তাহ বসে আছি ওনারা সমঝোতার আশায়। শিশুদের বর্তমান অবস্থা আদালতের নজরে আনেন তাদের বাবার আইনজীবী। 2 পক্ষ মিলে আপনারা নিজেরা সমঝোতা করে এসে আমার কাছে বলেন, কারণ আমি একটা অর্ডার দিব, আপনারা মানবেন না। সন্তানদের দেখতে এসে তাদের মা এরিকো বলেন, শিশুদের কল্যাণের স্বার্থে পারিবারিক জটিলতার সমাধান চান তিনি। This is not 5-star hotel, sure, but at least this place is clean, safe and secure. যেহেতু পারিবারিক ইস্যু, আইনি প্রক্রিয়ার বাইরেও এখানে সামাজিক এবং সাংস্কৃতিক ইস্যু জড়িত। এই জন্য আমরা চেষ্টা করছি আইনি প্রক্রিয়ার বাইরেও কিভাবে আলাপ আলোচনা করে সমস্যাটির সমাধান করা যায়। 2018 সালে জাপানে বাড়ি কেনা ও তার কিস্তি পরিশোধ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। চলতি বছর ফেব্রুয়ারিতে 2 সন্তানকে নিয়ে বাংলাদেশে আসেন ইমরান। 19 আগস্ট সন্তানদের ফিরে পেতে আদালতে রিট করেন মা। সন্তানদের নিয়ে বাবাকে 31 আগস্ট হাজির হওয়ার আদেশ দেন আদালত। আদালতের নির্দেশে ওই দিন পর্যন্ত 2 শিশুকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। দিনাজপুরে মা ছেলেকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের মামলায় পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্ত শুরু করেছে। গ্রেফতার 5 আসামির মধ্যে পলাশ নামে একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সিআইডির 3 সদস্য সহ ওই মামলার 5 আসামিকে কারাগারে রাখা হয়েছে। সোমবার রাত 9টায় দিনাজপুরের চিরিরবন্দর নান্দেরাই গ্রাম থেকে মোটরসাইকেল সহ জোহরা বেগম ও তার ছেলেকে অপহরণ করে রংপুর রেঞ্জ সিআইডির সহকারী পুলিশ সুপার সরওয়ার কবির সোহাগ সহ সাদা পোশাকের পুলিশ সদস্যরা। রাতভর নির্যাতনের মুখে মুক্তিপণ দিতে রাজি হয় জোহরা বেগমের পরিবার। পরদিন বিকেলে নগরীর 10 মাইল এলাকায় অপহরণকারী সিআইডি সদস্যরা টাকা নিতে এলে জনতা তাদের ঘেরাও করে। পরে তাদের আটক করে জেলা এবং চিরিরবন্দর থানার পুলিশ। বাংলাদেশে পরিযায়ী পাখি সংরক্ষণে এর বিচরণ ক্ষেত্রগুলো বন বিভাগের অধীনে নেয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পরিযায়ী পাখি ব্যবস্থাপনা নিয়ে সেমিনারে সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, উন্নয়ন সংস্থা এবং স্থানীয়দের যুক্ত করে গণসচেতনতা বাড়ানোর আহ্বান জানান তারা। সৌমিক আহমেদের রিপোর্ট। বিশ্বজুড়ে পরিযায়ী পাখির 9টি ফ্লাইওয়ের মধ্যে বাংলাদেশে 2টি। দেশের পাখির বিচরণ ক্ষেত্রগুলো থেকে 6টি স্থান ইস্ট এশিয়ান অস্ট্রেলেশিয়ান ফ্লাইওয়ে নেটওয়ার্কে অন্তর্ভুক্ত। বন বিভাগের ভার্চুয়াল সেমিনারে বাংলাদেশের পরিযায়ী পাখির অবস্থান, সংকট ও ব্যবস্থাপনা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করে আন্তর্জাতিক সংস্থা IUCN এবং পরিবেশ সংরক্ষণে কাজ করা প্রতিষ্ঠান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। তেমনি ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট আবার কোস্টাল রিজিয়নে বেশি। সুফল প্রকল্পের আওতায় পরিযায়ী পাখির আবাসস্থল ব্যবস্থাপনায় স্থানীয়দের সম্পৃক্ত করে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই যে কমিটি হবে সেটা কি সে সরাসরি ম্যানেজমেন্টে অংশগ্রহণ করবে, নাকি সে একটি নলেজ প্ল্যাটফর্ম হবে, একটা সাপোর্ট গ্রুপ হবে, একটা প্ল্যাটফর্ম ফর এঙ্গেজিং লার্জার সিটিজেন সেটা হবে, এবং এর সাস্টেনেবিলিটি কি সেটাও একটা বড় প্রশ্ন। ইয়ুথ এবং স্থানীয় জনগণকে সংশ্লিষ্ট করতে পারি, তাহলে এইটি শুধু রিপোর্টিং অব্লিগেশন না, এর যে ম্যানেজমেন্ট সেটাও অনেক সহজ হয়। এই সংরক্ষণ দলগুলো নানা ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে পাখির অবস্থা পর্যবেক্ষণ
ও পাখি শিকার বন্ধ করা সহ বিভিন্ন ধরনের কাজে সহায়তা করতে পারবে। এই প্রক্রিয়ার মাধ্যমে টেকসই পাখি সংরক্ষণ করা নিশ্চিত করা সম্ভব। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পাখি সংরক্ষণ কার্যক্রমের সাথে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ বাংলাদেশে উঠবে পরিযায়ী পাখির নিরাপদ আবাস। বন্যপ্রাণী আর যেখানে এই ধরনের মাইগ্রেটরি বার্ড আসে সেই জায়গাটা যদি এখন ডিসির আন্ডারে থাকে কিংবা অন্য মন্ত্রণালয়ের অধীনে থাকে, তাহলে কি হচ্ছে, আমরা কিন্তু বন্যপ্রাণীদের আমরা কিন্তু সেইভাবে কিন্তু রক্ষা করতে পারবো না। সুতরাং এই যে হাওর গুলো কিংবা অন্য এলাকাগুলো, এগুলো কিন্তু বন বিভাগের ম্যানেজমেন্টে আসতে হবে। পরিযায়ী পাখি সংরক্ষণে সব পক্ষকে যুক্ত করে সফলতা অর্জনের প্রত্যয় জানিয়েছে বন বিভাগ। আমি মনে করি যে জনপ্রতিনিধি যারা আছে লোকাল, তাদের সম্পৃক্ত করার প্রয়োজন আছে, না হলে কিন্তু দেখা যায় যে লোকাল স্থানীয় পর্যায়ে কাজ করতে যে বাধাগ্রস্ত হতে পারে। ফ্লাইওয়ে সাইটটা যদি ইফেক্টিভলি ম্যানেজ করতে চাই, আমার মনে হয় যে জিও, এনজিও বা জনপ্রতিনিধি যারা আছে সবার ভিতরে অত্যন্ত বেশি কোঅর্ডিনেশনটা দরকার। ছোট্ট ম্যানেজমেন্ট কমিটি দিয়ে এটা ডেফিনেটলি এত বড় বড় সাইট গুলো আমরা ম্যানেজ করা কখনোই সম্ভব না, কিন্তু এটা যেটা আমাদের প্রকৃত জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মহোদয় বলেছে এবং অনেক বক্তাই বলেছে যে আমরা পজিটিভ ওয়েতে শুরু করি এবং তাদেরকে আমরা ওখানে সেন্সিটাইজ করি এবং ওখানকার সাধারণ জনগণ যারা আছে এবং ইয়ত যারা আছে তাদেরকে আমরা এর সাথে ইনভলভ করে ফেলি। যদি করতে পারি তাহলে কিন্তু আমরা ফ্লাইওয়ে সাইট ম্যানেজমেন্টের ক্ষেত্রেও কিন্তু আমরা এই ধরনের একটি সফলতা অবশ্যই দেখাতে পারবো। পরিযায়ী পাখি শিকার বন্ধে ও জলাশয়ে দূষণ রোধে ব্যাপক গণসচেতনতার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি অশোক লিল্যান্ড ইফাদত বিরতি, এবং বিরতির পর আরো যা থাকছে। জাপানে দূষিত সন্দেহে মডার্নার প্রায় 16.5 লাখ ডোজ ভ্যাকসিন ব্যবহার বন্ধ। অস্ট্রেলিয়ায় আন্তঃপ্রদেশ চলাচলে নিষেধাজ্ঞা। একবার স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। দর্শক নন্দিত টেলিভিশন নাটক আলোর রচয়িতা অভিনেত্রী মেহজাবিন চৌধুরী এবং নির্মাতা মাহমুদুর রহমান হিমিকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ পুলিশ। আয়োজকরা বলেন, এই নাটকে নারী পুলিশ সদস্যদের ত্যাগের কথা তুলে ধরায় মুগ্ধ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সুলতানা হিমু রিপোর্ট। দৈনন্দিন জীবনের নানা চ্যালেঞ্জের মধ্যে কাজ করে চলেছেন দেশের নারী পুলিশ সদস্যরা। তাদের জীবনের কথা সম্প্রতি সম্প্রচারিত টেলিভিশন নাটক আলোতে তুলে ধরেছেন নির্মাতা মাহমুদুর রহমান হিমি। এই গল্পের রচয়িতা, নাটকের নাম ভূমিকায় অভিনয় করা অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। দর্শক প্রশংসার পাশাপাশি নাটকটি এবার পেল বাংলাদেশ পুলিশের সম্মাননা। নেশা করে গাড়ি চালাইতেছেন? বাবা, নেশা করে গাড়ি চালাতে খুব মজা লাগে। নেশা না করলে তো গাড়ি চালাতেই পারবো না। এই সম্মাননা ভালো কাজ করার অনুপ্রেরণা যোগাবে বললেন রচয়িতা এবং নির্মাতা। ভবিষ্যতে আমরা বাংলাদেশ পুলিশের ইতিবাচক দিকগুলো নিয়ে আরও কাজ করতে পারবো। সেটার জন্য এই যে পুরস্কারটা আজকে পেয়েছি, এটাই তার অনুপ্রেরণা। সঠিক মেসেজটা আসলে পৌঁছে যেতে পারে অডিয়েন্সের কাছে, সেই ধরনের কাজ অবশ্যই করব। এই পুরুষতান্ত্রিক সমাজে আমরা মহিলা পুলিশদেরকে যেভাবে দেখি কিংবা যেভাবে মানুষজন গ্রহণ করে, এই পার্সপেক্টিভটা যাতে চেঞ্জ করা যায়, এই জন্য এই নাটকটা বেসিক্যালি বানানো। বাংলাদেশ পুলিশ ওমেন্স নেটওয়ার্ক মনে করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ত্যাগের দিকগুলো তুলে ধরেছে নাটকটি। ট্রাফিক ডিউটি পালন করতে গিয়ে কত ত্যাগ তিতিক্ষার শিকার হন সেটা অনেকে জানতে পেরেছেন এবং একটা পজিটিভ অ্যাপ্রোচ রেখেছে। কলাকুশলীরা বলেন, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের গল্প তুলে ধরতে সবসময় সচেতন শিল্পীরা। আচ্ছা, তোমার উদ্যোগের কারণে সবার চাওয়া পূর্ণ হলো। সুলতানা হিমু, চ্যানেল আই, আমাকে কংগ্রাচুলেশন। জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। সরকারি ও স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় এখন রাজধানীর আগারগাঁওয়ে। ভবনগুলোর নান্দনিক সৌন্দর্য আগারগাঁওকে দিয়েছে অন্য এক আবহ। গণপূর্ত অধিদপ্তর জানিয়েছে, প্রতিটি ভবন নির্মাণ করা হয়েছে গ্রিন বিল্ডিং ধারণাকে মাথায় রেখে। পরাগ আজিমের রিপোর্ট।
শেরেবাংলানগর এলাকায় রাজধানীর আগারগাঁওয়ের চিত্র এটি। সরকারি স্বায়ত্তশাসিত অনেক প্রতিষ্ঠানেরই প্রধান কার্যালয় এখন এখানে। তবে রাজধানীর অন্য এলাকার চাইতে এই স্থানটির পার্থক্য ভবনগুলোর নির্মাণ সৌন্দর্যে। এই যেমন ডাক ভবন, একে তৈরি করা হয়েছে ডাকবাক্সের আদলে। আর নির্বাচন কমিশন ভবনটি যেন মনোরম স্থাপত্য নকশা। পাশেরটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইসিটি ভবন। রাস্তার বিপরীতে পর্যটন কর্পোরেশনের নতুন ভবন। আগারগাঁও প্রধান সড়কের পাশে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। পাশের ভবনটি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। এই সুন্দর ভবনটি নির্মাণ করা হচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির জন্য। আরেকটু সামনে গেলেই পাসপোর্ট অফিস, এলজিইডি ভবন। বিপরীত পাশে আছে সৌরম্য বন ভবন, আছে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স। আর এটি আগারগাঁওয়ের আরেক সৌন্দর্য, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। স্থাপত্য অধিদপ্তরের নকশায় আগারগাঁওয়ের এই সৌন্দর্যের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান সরকারের গণপূর্ত অধিদপ্তর। সবগুলি কিন্তু আর্থকুয়েক কমপ্লায়েন্ট বিল্ডিং। এখন আমাদের সামনে যে সমস্ত চ্যালেঞ্জ যেটা আছে পরিবেশ সুরক্ষার জন্য আমরা গ্রিন বিল্ডিংয়ের কনসেপ্ট নিয়ে আলোচনা হচ্ছে এবং এই গ্রিন বিল্ডিংয়ের বিভিন্ন কম্পোনেন্ট কিন্তু আমরা এখন বিবেচনায় নিয়ে আমরা বিল্ডিংকে পুরোপুরি গ্রিন কিভাবে করা যায় সেই চেষ্টা আমরা করছি। গণপূর্ত বিভাগ বলছে নির্মাণাধীন আরও কিছু প্রতিষ্ঠানের কাজ শেষ হলে আগারগাঁও এলাকার সৌন্দর্য আরও বাড়বে। আগারগাঁওয়ের এসব সরকারি স্থাপনা যেমন বহুতল তেমনই নান্দনিক। আর এই নান্দনিক সৌন্দর্যই আগারগাঁওকে করে দিয়েছে রাজধানীর অন্য এলাকা থেকে স্বতন্ত্র। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। এবার রয়েছে সামিট আন্তর্জাতিক সংবাদ। দূষিত হয়ে পড়েছে সন্দেহে মডার্নার 16,30,000 ডোজ ভ্যাকসিন ব্যবহার বন্ধ রেখেছে জাপান। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বেশ কয়েকটি টিকার ডোজে কিছু ভিন্ন উপাদান পাওয়া গেছে। ওই ঘটনার পর থেকেই জাপানে ভ্যাকসিন সরবরাহ বন্ধ রেখেছে মডার্না। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে একদিনে আক্রান্ত শনাক্তের রেকর্ডের পর নিউজিল্যান্ড সীমান্ত বন্ধ করা হয়েছে। এমনকি এক প্রদেশ থেকে অন্য প্রদেশে যাতায়াতেও নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। সিডনিতে লকডাউনের মেয়াদ আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। করোনা ভাইরাসের উৎস নিয়ে মার্কিন গোয়েন্দাদের প্রতিবেদনের সমালোচনা করে একে রাজনীতিকীকরণ বলছে চীন। নিটুল টাটা, বিশেষ সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির আটলান্টিক সিটিতে বাংলাদেশ মেলা হয়েছে। সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মেলাটি বাংলাদেশিদের প্রাণের মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে সমাজ সেবার স্বীকৃতি হিসেবে এক বাংলাদেশিকে আজীবন সম্মাননা ও মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের আটলান্টিক সিটি থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আলভি হোসাইনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির আটলান্টিক সিটিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ আটলান্টিক কাউন্টির উদ্যোগে এই বাংলাদেশ মেলা উদ্বোধন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাজী আব্দুল কাদের মিয়া। সমাজসেবামূলক কাজের জন্য তাকে আজীবন সম্মাননা দেওয়া হয়। নিউ জার্সি যারা আছেন প্রত্যেকে আমার আত্মীয় স্বজন এবং প্রত্যেকে আমার বন্ধু, এবং আগামীতে আমি চেষ্টা করব আপনাদের সাথে এসে আনন্দে সুখে দুঃখে ভাগাভাগি করে নেওয়ার জন্য। করোনাকালে সবার মাঝে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে এরকম মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করেন অতিথিরা। Thank you. I'm Mayor Marty Small Singh, Mayor of the great city of Atlantic City. I'm honored to be here tonight to support the Bangladesh community. প্রতি বছর এরকম মেলা আয়োজনের আশ্বাস দেন যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তারা। এবার সাংস্কৃতিক পরিবেশনে অংশ নেন শশী, সায়রা রেজা, শান্তনীল ধর এবং অন্যরা। আলভি হোসাইন, চ্যানেল আই। কৃষি সংবাদ। বিশিষ্ট জিন বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরীর উদ্ভাবন করা উন্নত জাতের ধান একবার রোপণে 3 দফায় ফলন উঠেছে। 50 দিনের মাথায় উঠবে 4র্থ দফায় ফলন। জাতটির সর্বোচ্চ 5 বার ফলন পাওয়ার ব্যাপারেও আশাবাদী তিনি। মৌলভীবাজার থেকে এম এ সালামের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। 3 বছর আগে মৌলভীবাজার জেলার কুলাউড়ায় স্থানীয় জাতের সঙ্গে উচ্চ ফলনশীল অন্য একটি জাতের মিশ্রণে নতুন একটি জাত উদ্ভাবন করেন অস্ট্রেলিয়ায় কর্মরত জিন বিজ্ঞানী আবেদ চৌধুরী। বোরোতে রোপিত জাতটির প্রথম দফায় 120 দিনের ফলন কাটার 50 দিন পর দ্বিতীয় ফলন
50 দিন পর তৃতীয় ফলন এবং আরও 50 দিন পর চতুর্থ ফলন তোলা যায়। এ পদ্ধতিতে একবার রোপিত ধানে এরই মধ্যে 3 বার ফসল তুলতে পেরে খুশি কৃষক। এই সারের যে ধানটা আনছে এই ধানটা এই যে মনে করেন বাতাসে টাতাসেও ফালায় না, খুব ডাক্তার হইয়া থাকে, খুব ভালো ফসল দেয় এবং আমরা আগামীতে মানুষগুলায় এগুলা বীজটা দিমু। এই ধানটা খুব ভালো, সব কৃষকে আমরা এই বীজ নিয়ে আগামীতে ফসলটা ফলাই আমরা লাভবান হইমু, সবরে আমরা এই বীজ দেওয়ার চেষ্টা করমু। ডক্টর আবেদ চৌধুরী বলছেন, দেশের স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ফসলের জাত নিয়ে তার গবেষণা অব্যাহত রয়েছে এবং অতি সম্প্রতি এখন যে ট্রায়ালটা চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে 3 বার ফসল কাটা হয়েছে, 4 নম্বরে আমরা যাচ্ছি। আমি আশা করছি এটা 5 বারও হতে পারে এই বছর। তো এই যে পদ্ধতিটা একটা প্রাচীন পদ্ধতি ছিল যেটাকে রাটুন বলা হতো। রাটুনের সাধারণত দ্বিতীয় ফসলটা হয় অনেক কম প্রথম ফসলের তুলনায়, কিন্তু আমি যেটা করতে পেরেছি যে দ্বিতীয় এবং তৃতীয় ফসল প্রথম ফসলের সমান অথবা আরো বেশি। এটা একটা যুগান্তকারী একটা আবিষ্কার। একবার রোপিত ধানে সারা বছর ফলন পাওয়ার বিষয়টিতে বিস্মিত কুলাউড়ার প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষ। আবাদে আগ্রহী হচ্ছেন অনেকে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। ষড় ঋতুর পর্যায়ক্রমিক আবর্তনে বাংলাদেশের প্রকৃতি পায় ভিন্ন ভিন্ন রূপ। প্রতিটি ঋতুতেই ভিন্ন ভিন্ন ফুলের আবির্ভাব বাংলার প্রকৃতিকে আরো রাঙিয়ে তোলে। ঋতু বৈচিত্র্যে বাংলার ফুল নিয়ে দেখুন শিহাব খালেদিনের ডেস্ক রিপোর্ট। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে পর্যায়ক্রমে 6টি ভিন্ন বৈশিষ্ট্যমণ্ডিত ঋতুর আবির্ভাব ঘটে। ঋতুর এই পরিক্রমায় বাংলার প্রকৃতি পায় ভিন্ন ভিন্ন রূপ। প্রতিটি ঋতুই এদেশের প্রকৃতিকে রাঙিয়ে তোলে বৈচিত্র্যময় বর্ণিল ফুলে। নাম জানা অজানা বিভিন্ন ফুলে ভরে যায় বাংলার প্রতিটি প্রান্তর। অধিকাংশ ফুল বছরের নির্দিষ্ট সময়ে ফুটলেও কিছু ফুল সারা বছরই সৌন্দর্য ছড়াতে থাকে। বাংলার প্রকৃতির নান্দনিক এই ফুলগুলো বিভিন্ন কারণে বর্তমানে বিপন্ন। দূষণ, বনভূমি ধ্বংস, নির্বিচারে গাছ কাটার কারণে আমাদের অজান্তেই প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে এসব ফুল। বৈচিত্র্যময় এসব ফুলের অভাবে খাদ্য সংকটে পড়ছে ফুলের উপর নির্ভরশীল কীটপতঙ্গ ও পাখি। বাধাগ্রস্ত হচ্ছে উদ্ভিদের পরাগায়ন প্রক্রিয়া। তাই এসব উদ্ভিদ সংরক্ষণে সকলের সচেতন ও যত্নবান হওয়া প্রয়োজন। বৈচিত্র্যময় এসব ফুল টিকে থাকলে প্রাকৃতিক ভারসাম্য স্বাভাবিক থাকার পাশাপাশি বাংলার প্রকৃতির মনোমুগ্ধকর বর্ণিল রূপ বজায় থাকবে বছর জুড়ে। শিহাব খালেদিন, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, ঋতু বৈচিত্র্যে বাংলার ফুল নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 11:30 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এবারে রয়েছে ধামাকা শপিং.com তথ্য প্রযুক্তি সংবাদ। আইফোনের সর্বশেষ আপডেট আইফোন 13 বাজারে আসছে 17 সেপ্টেম্বর। সেপ্টেম্বরের 30 তারিখ বাজারে আসবে থার্ড জেনারেশন আইপড। চীনা একটি মাইক্রোবায়োলজি কোম্পানির ওয়েবসাইটে জানানো হয়েছে 4টি মডেলের আইফোন উন্মুক্ত হবে। ফাঁস হওয়া স্ক্রিনশট এবং খবরের তথ্য অনুযায়ী মডেল 4টি হচ্ছে আইফোন 13, আইফোন 13 প্রো, আইফোন 13 প্রো ম্যাক্স এবং আইফোন 13 মিনি। আইপ্যাডের নবম সংস্করণ আনতে চলেছে অ্যাপল। পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 27 পয়েন্ট কমে 6,851 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 376টি কোম্পানির 2,227 কোটি 64 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বেড়েছে 105টির, কমেছে 251টির এবং অপরিবর্তিত রয়েছে 20টি কোম্পানির শেয়ারের দাম। সংবাদে এরই সঙ্গে আমরা আবারও নিয়ে নিচ্ছি অশোক লিল্যান্ড ইফাদ অটোস বিরতি এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে।
শেষ হলো 3 দিনের বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টাইন। শুক্রবার অনুশীলনে নামছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট দল।